আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশেও করোনার নতুন ধরন, সংক্রমণে প্রভাব নেই পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রেস ব্রিফিংয়ে সিএসি। আহমদ শফির জীবনের শেষ 3 দিন নিয়ে গ্রন্থ প্রকাশ, হত্যার অভিযোগ, মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়ে বেশি বলছেন বিশেষজ্ঞরা, পারমাণবিক প্রকল্প বাড়ানোর তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশেও পাওয়া গেছে করোনা ভাইরাসের নতুন ধরন। যুক্তরাজ্যে শনাক্ত হবার অন্তত 7 দিন আগে গেল অক্টোবরে পাওয়া নমুনায় এই মিউটেশন ধরা পড়ে। একুশে টেলিভিশনকে এই কথা নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠান BSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খান। দুই দেশের ভাইরাসের জিনোমের অনেক মিল থাকলেও বাংলাদেশে পাওয়া ভাইরাসটি তেমন প্রভাব বিস্তার করেনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নভেল করোনা ভাইরাসে 28টির মধ্যে একটি স্পাইক প্রোটিন, যা দিয়ে সংক্রমণ শুরু হয়। এই প্রোটিনের অ্যাসপার্টিক অ্যাসিড পরিবর্তন হয়ে গ্লাইসিনে রূপান্তরিত হয়, যার কারণে বাড়ে সংক্রমণ। এরই মধ্যে 263 জিনোম সিকোয়েন্সিং ও ডাটা বিশ্লেষণ করেছে বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ BCSIR। তথ্য বিশ্লেষণে দেখা গেছে এ ভাইরাসে 737টি পয়েন্টে মিউটেশন হয়। করোনা ভাইরাস প্রতিস্থাপন ঘটায় 358টি নন সিনোনিমাস অ্যামাইনো অ্যাসিডের। এখন পর্যন্ত এই ভাইরাসের মিউটেশনের বার্ষিক হার 24.64 নিউক্লিওটাইড। সারা বিশ্বে এই হার গড়ে 7.23 ভাগ হলেও বাংলাদেশে এই হার 12.60 ভাগ। ঘুরে ফিরে পুরো বিশ্বেই 2000 ধরনের পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। এর মধ্যে 5টি স্বতন্ত্র ধরন গেল সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যায় বাংলাদেশে। অক্টোবরে মিলেছে আরেকটি নতুন ধরন, যার সঙ্গে যুক্তরাজ্যের স্টেইনের সাদৃশ্য আছে। আমাদের পরে এই মিউটেশনটা ইংল্যান্ডে পায় দেখো, ওরা আমাদের একশো পরে পাইছে, কিন্তু ঘটনার পরে ওরা গবেষণা করে দেখছে ওই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন যোগ হয়ে ভয়াবহ রূপ নিয়েছে, কিন্তু আমাদের তো ভয়াবহ রূপ নেয় নাই। ওরা ওদের সাথে মিলাই দেখছে, ওদের সাথে আমাদের কিছুটা মিল আছে, আমাদের তো নর্মালি আছে। আমরা যুক্তরাজ্যের ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা 70% বেশি বলা হলেও বাংলাদেশে এই ধরনের সংক্রমণ ক্ষমতা তেমন বেশি নয়। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ এই বিজ্ঞানীর। সতর্ক আমরা যেটা করে পাস করতে হবে, যেটা আছে নর্মালি এটাই হলে হবে। আমাদের তো 2.5 মাস হয়ে গেছে আমি পাইছি, এখন তো আমাদের নর্মালি আছে। তারা পাইছে তো ওরা উপরে 1.5 মাস আগে পাইছে, বাট ওরা পাওয়ার পরে ওদের তো যখন সমস্যা ছিল তখন গভর্নমেন্ট দেখে যে ওদের এই মিউটেশনের সাথে আরো কিছু মিউটেশন করছে। কারণ আমরাও তো এখন ওদের সাথে মিলাই দেখি, আমাদের কিছুটা মিল আছে ওদের সাথে। এদিকে যুক্তরাজ্যের করোনা ভাইরাসের নতুন রূপের প্রাদুর্ভাবে ফ্লাইট চালু রাখা হবে কিনা সে বিষয়ে পর্যবেক্ষণ চালু রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে আছি, যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন তাৎক্ষণিকভাবে আমরা সেই ব্যবস্থা নেব। তবে বিদেশ থেকে আসা যাত্রীদের PCR টেস্ট নেগেটিভ সনদ থাকতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও 19 জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন 7,378 জন। একই সময় শনাক্ত 1,234 জন। সব মিলে শনাক্ত 5,06,102 জন। শনাক্তের হার 9.33 ভাগ। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,345 জন। করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,389টি।
দেশের সম্মান ও মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে সেনাবাহিনী নবীন কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ আহ্বান জানান সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম ধরে রাখতে সততা, নিষ্ঠা ও একগ্রতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। মাতৃভূমিকে ভালোবাসাতে হবে প্রাণ উজাড় করে। প্রণব চক্রবর্তী রিপোর্ট। চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৯তম প্রশিক্ষণ কোর্সের সমাপনী শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গার্ড অব অনার প্রদান শেষে নবীন অফিসারগণ শপথ নেন দেশ রক্ষার। জীবনে তোমরা যে কাজে নেমেছো, উপরের যারা তোমার হুকুম দেবে, তোমরা ওয়াদা করলা এখনই তাদের হুকুম মানতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই প্রশিক্ষণ একাডেমি আজ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিদেশি ক্যাডেটরাও আসছে এবং এখানে বিশেষ করে আমাদের বন্ধুপ্রতিম প্যালেস্টাইন এবং শ্রীলঙ্কার প্রশিক্ষণার্থীরা তারাও কমিশন লাভ করছেন। কাজে আজকে শুভক্ষণে আমি সকল নবীন অফিসারদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। সামরিক বাহিনীর জন্য নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ফোর্সেস গোল অর্জনে সকল পদক্ষেপ নিচ্ছে সরকার। যেহেতু খুব অল্প বয়সে আমাদের সেনা সদস্যরা আর্মিতে যোগ দেন, কাজে তাদের জীবনটা আরও পরিপূর্ণ যাতে হয় সেদিকে লক্ষ্য রেখেই আমি 3 বছর মেয়াদি প্রশিক্ষণের পাশাপাশি 4 বছর মেয়াদি অনার্স কোর্স নিঃসন্দেহে সামরিক ও বৈশ্বিক জ্ঞানের মিশ্রণে সামরিক পেশাগত উৎকর্ষতার শিখরে পৌঁছাতে সহায়ক হবে। 96 থেকে 2001 যখন আমি ক্ষমতায় ছিলাম, তখনই সেনাবাহিনীতে আমাদের নারী অফিসাররা যাতে আসতে পারে সেই সুযোগটা আমি করে দিয়েছিলাম। কাজেই সেদিক থেকে আমি মনে করি যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত ছিল। দেশের মান রক্ষায় নিষ্ঠার সাথে কাজ করতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। কাঙ্ক্ষিত কমিশন প্রাপ্তির মাধ্যমে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হিসেবে যোগদান করতে যাচ্ছ। সুতরাং এই দায়িত্ব পালনকালে আমি মনে করি তোমাদের সব সময় একথা মনে রাখতে হবে যে দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য কর্তব্য পালন করতে হবে। কারণ তোমরা যে শপথ গ্রহণ করেছো, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে তোমাদের এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিরাট দায়িত্ব কাঁধে পড়ল। এ সময় করোনা মোকাবিলায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি দেশেই প্রত্যেকে আমাদের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে আছেন বলেই সরকারের কোনো উন্নয়ন দেখতে পায় না। সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ফখরুল সাহেবরা জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক আইসোলেশনে থাকেন বলেই সরকারের কোনো কাজই দেখতে পান না। বিএনপি চেয়েছিল দেশের মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে পড়ে থাকবে, কিন্তু স্রষ্টার রহমত এবং শেখ হাসিনার নেতৃত্বে তা হয়নি বলে বিএনপির এত গাত্রদাহ। দেশের জনগণের ক্ষতি করা, দেশের ইমেজ নষ্ট করা আর মিথ্যাচার এখন বিএনপির অপকৌশল। নির্বাচন কমিশন নিয়ে 42 বিশিষ্ট নাগরিকদের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। অভিযোগের বিষয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট করতেই ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে দাবি করেন সিএসি। বলেন, বক্তৃতা দেওয়ার নামে আর্থিক অনিয়ম, বিলাসবহুল গাড়ি ব্যবহার, ইভিএম ও নির্বাচন নিয়ে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 বিশিষ্ট নাগরিকের অভিযোগের জবাব দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সিইসি KM নুরুল হুদা বলেন, বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে। 15 জন বিশেষ বক্তার জন্য কর্মপরিকল্পনায় 2 কোটি টাকার বরাদ্দই ছিল না। সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা দেওয়ার নামে 2 কোটি টাকার মতো আর্থিক অসদাচরণ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে।
যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করে তার ব্যাখ্যা দেন সিইসি। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজেই নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য। ইভিএম ক্রয় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না। এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয়। এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না। এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না। জাতীয় নির্বাচন সহ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করে দেয়া বিশিষ্ট নাগরিকদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলেন 42 বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। মৃত্যুর 3 দিন আগে হাটহাজারী মাদ্রাসায় জুনাইদ বাবুনগরী ও তার সহযোগীদের হাতে জিম্মি ছিলেন হেফাজত ইসলামের আমির আহমদ শফি। তার ঘর ভাঙচুর, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মুখ থেকে খুলে নেওয়া হয় অক্সিজেন মাস্ক। শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন শিরোনামের বইয়ে এরকম বর্ণনা উঠে এসেছে। আহমদ শফিকে হত্যার অভিযোগে গত 17 ডিসেম্বর হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 36 জনের বিরুদ্ধে মামলা হয়। আর এই মামলা নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। গত 18 সেপ্টেম্বর ঢাকার আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত আমির আহমদ শফির। এর আগে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয় তাকে। শুরু থেকেই তার স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে আসছিলেন। নভেম্বরে প্রকাশিত শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন গ্রন্থে এরকম বর্ণনা তুলে ধরেছেন নাতি আরশাদ ও খাদেম হুজাইফা আহমদ। ওই গ্রন্থে বলা হয়েছে, জুনাইদ বাবুনগরী ও তার সহযোগীরা মাদ্রাসার বড় হুজুর খ্যাত আহমদ শফির কার্যালয় ভাঙচুর করে, বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ সংযোগ, অক্সিজেন সাপোর্ট খুলে ফেলে তিলে তিলে আহমদ শফিকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে বইয়ে উল্লেখ করা হয়েছে। নেবুলাইজার নিতে বাধা দেয়া, পরিবারের সদস্য ও খাদেমদের মারধরের কথাও বলা হয়েছে বইটিতে। বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও হাইপার টেনশনে ভোগা আহমদ শফিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বাধা দেওয়ার বর্ণনাও আছে বইয়ে। শহীদ শাইখুল ইসলাম আহমদ শফি হাটহাজারীতে জীবনের শেষ 3 দিন বই নিয়ে আলোচনার মধ্যেই 17 ডিসেম্বর চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের হয়। আসামি করা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব আলোচিত মামুনুল হক সহ 36 জনকে। খাগড়াছড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আইন নিজের মতো করেই চলবে। আমরা এইটুকু মনে করি বিচার বিভাগ স্বাধীন, বিচার বিভাগ তার নিজস্ব গতিতে চলবে। মামলাটি নিয়ে নানা প্রোপাগান্ডারও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। মামলা সরকার করে নাই, আপনারা সেটা নিশ্চয়ই জানেন। তারা যারা মনে করেন তারা সংক্ষুব্ধ হয়েছেন, যারা মনে করেন অন্যায় হয়েছে, তারা মামলা করেছে। দীপু সারওয়ার, একুশে টেলিভিশন। বাংলাদেশের বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়েও বেশি, তবে পঞ্চবার্ষিকীর পরিকল্পনার লক্ষ্য অর্জন করেনি বলে জানান বিশেষজ্ঞরা। এক অনলাইন আলোচনায় তারা তাগিদ দেন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাড়ানোর উপর, সেই সাথে দুর্নীতি বন্ধেরও আহ্বান জানান বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিদ্যুৎ খাত সপ্তম পঞ্চবার্ষিকীর অভিজ্ঞতার শীর্ষক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আলোচনায় বক্তারা বিগত কয়েক বছরে বিদ্যুৎ খাতের অগ্রগতির কথা তুলে ধরেন। জানান 2015 সালে বিদ্যুৎ খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সূচকে অবস্থান ছিল 114। 2020 সালে এই অবস্থান উন্নীত হয় 68-তে। একটি মধ্যম সারির দেশে বিদ্যুতের গুণগত মানের একটা উত্তরণ কিন্তু এই সময়কালে হয়েছে। প্রায় সব ক্ষেত্রে বেশ ভালো ঈর্ষণীয় প্রবৃদ্ধি আমরা কিন্তু দেখছি। টেকসই উন্নয়নের কথা মাথায় রেখে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাজানোর তাগিদ দেন কেউ কেউ। পরামর্শ দেন পারমাণবিক ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন এবং ব্যবহার বাড়ানোর। অষ্টম পরিকল্পনায় আমাদের মূল উদ্দেশ্যটা হওয়া উচিত আমাদের গ্রিড নিয়ে, আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল গ্রিড ম্যানেজমেন্ট। পাওয়ার এবং এনার্জি ক্ষেত্রে পরিকল্পনাগুলো ডিমান্ড এবং সাপ্লাই দুটোই 5 বছরে সীমাবদ্ধ রাখতে হবে। ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে কিন্তু ম্যাসিভ কাজ হচ্ছে। এনার্জি জেনারেশন 10 বছর আগে যা ছিল এখন তার থেকে আমার 4 গুণ 5 গুণ আমার এনার্জি বেড়েছে। আমি তো সেই এনার্জিটা গ্রাহক পর্যায়ে নিতে পারতেছি। বিদ্যুৎ খাতে দৃশ্যমান উন্নতি থাকলেও অস্বচ্ছতা দুর্নীতি রয়ে গেছে বলে মন্তব্য অনেকের। ইনস্টিটিউশনগুলোকে আগে সক্ষম করুন, তাকে কারিগরিভাবে দক্ষ করুন, তাদেরকে যোগ্য করুন। বিদ্যুৎ খাতের অদক্ষতা সামগ্রিক অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য আসে আলোচনায়। ইকোনমিক্যালি কম্পিটিটিভ একটা আমরা পাওয়ার সেক্টর পেতে পারি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। হাডসন ইস্ট রিভার, কুইন্স ব্রিজ কিংবা ডানইয়াং কুনসান ব্রিজ হয়তো দেখেননি পদ্মাপাড়ে মানুষ, দেখেননি চীনের তিনজান গ্র্যান্ড বেইজিং ব্রিজ কিংবা মালয়েশিয়ার পেনাং সেতু। তাতে কি, পদ্মার বুকেই তো হলো পৃথিবীর সেরা ব্রিজ। নাম নিয়ে নানা অনুভূতি আর বৈচিত্র্যময় ভাবনা মানুষের মধ্যে। আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। যমুনায় বঙ্গবন্ধু ব্রিজ হয়েছিল 1998 সালে। এত বছর পর স্বপ্নের পদ্মা বন্ধন যেন ঢাকার সঙ্গে সহজ সম্প্রীতি গড়ল ওপারের কোটি মানুষ। আমার বাড়ি রাজবাড়ী। আমি এই মাওয়া সেতু দেখার জন্য আমার খুব উদ্গ্রীব ছিল। ফিনিশিং হয়নি এখনো, তাতেই খুবই ভালো লাগতেছে আর কি। ব্রিজটা হয়েছে, এইটাই শুকরিয়া আল্লাহর কাছে। আমি অস্ট্রেলিয়া গেছি, অনেক জায়গা ঘুরছি, আমি এত সুন্দর রাস্তা দেখি নাই। গভীরতম পাইলের উপর যিনি সুগভীর ভিত্তি গড়লেন, তার নামটাই বারংবার উঠে আসে সাধারণের মুখে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নামে এই পদ্মা সেতু হওয়া উচিত। আমার মনে হয় খুব ভালো হবে ইনশাল্লাহ। দেশের জন্য ভালো হয়, তার নামও সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়। কর্তৃপক্ষ যার নামে দেয় তাতেই আমরা খুশি। সালমান নামে করুক, নাহলে হার নামে দেখ, সমস্যা কি। শেখ হাসিনা ব্রিজ দেয় তাতেও আমাদের আপত্তি নেই, এটা যদি ওনার মায়ের নামে দেয় সেটাও আমাদের আপত্তি নেই। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব কিংবা জাতির জনকের নামও বলেছেন কেউ কেউ। বঙ্গমাতার অবদান অনেক, বঙ্গবন্ধুর পাশে ছিলেন সারা জীবন। এই সেতুটা আমরা মনে করি যে সাধারণত বঙ্গমাতার নামে হলেই আমরা একটা আনন্দ পাবো এবং খুব চমৎকার হবে। মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের নামে শেখ ফজিলাতুন্নেসা, তার নাম মায়ের নামে হলেই সবচেয়ে ভালো হয়। বঙ্গমাতা হওয়া নামে উচিত। সেতু নামকরণ আমাদের বঙ্গবন্ধু জাতির পিতার নামে হওয়া উচিত। ওনার বাবার নামে যদি হয় আমরা অনেক খুশি হব। কর্তৃপক্ষ যার নামে দিবে আমরা সেটাই গ্রহণ করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে হইব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, সে জনগণের পিতা, আর আমরা চাই যে তার নামে দিলেই ভালো হয়। দেশ গড়ার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই হওয়া উচিত। এর বেশি কিছু আমার আর কিছু বলার নেই। অখিল পোদ্দার, 21 টেলিভিশন, মাওয়াঘাট, মুন্সিগঞ্জ। নিচে বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টেলিভিশন চ্যানেলের টিআরপিতে অনেক অসঙ্গতি, অনিয়ম, মন্তব্য তথ্যমন্ত্রী। সিনহার সহযোগী শিবরার স্থায়ী জামিন, র্যাবের প্রতিবেদনের বিরুদ্ধে পুলিশের নারাজি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
স্বাধীনতার স্মৃতি বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে থাকা ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের জন্য হাইকোর্টের নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন হয়নি 10 বছরেও। ঐতিহাসিক এই উদ্যানের 7টি স্থান সংরক্ষণ ও অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশনারও বাস্তবায়ন নেই। এতে হতাশা ও দুঃখ প্রকাশ করেছেন ইতিহাসবিদ ও রিটকারী অধ্যাপক ডক্টর মুনতাসির মামুন। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানেই 7 মার্চের ভাষণ দিয়েছিলেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী এই উদ্যানেই আত্মসমর্পণ করে মিত্রবাহিনীর কাছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক এসব স্থাপনা সংরক্ষণের জন্য আদালতের নির্দেশনা চেয়ে রিট করা হয় 2009 সালের 26শে জুন। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার শফিউল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুনতাসির মামুন এই রিট করেছিলেন। উদ্যান সম্পর্কে জাস্টিস খায়রুল হক যে রায় দিয়েছিলেন সেটা কখনোই কার্যকর হয়নি। এখন সেখানে দখল বেদখল চলছে, এটা মনিটরিং করবে কে? একই বছরের 8 জুলাই সরকারের প্রতি নির্দেশনা দিয়ে রায় দিয়েছিল হাইকোর্ট। একটি কমিটির মাধ্যমে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত জায়গাগুলো চিহ্নিত করে সেখানে আন্তর্জাতিক মানের স্মৃতিসৌধ স্থাপনের কথাও বলা হয়েছে এ রায়ে। আজকে 11 বছর পরেও আমরা দেখছি যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক যে 7 মার্চের ভাষণের জায়গাটা এখন পর্যন্ত আইডেন্টিফাই করে এটি সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিজয় দিবসের যে জায়গাটায় পাকিস্তান বাহিনী সারেন্ডার করেছিল সেই জায়গাটাও এখন পর্যন্ত আইডেন্টিফাই করার জন্য কোনো কমিটি গঠন করা হয়নি। একই সাথে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অবস্থিত ঐতিহাসিক নয় এমন স্থাপনাগুলো সরিয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হাইকোর্টের আদেশ পুরোপুরি বাস্তবায়ন নেই বলে জানান রিটকারীর আইনজীবী। আমরা যখন নোটিশ পাঠিয়েছিলাম আদালতের রায় বাস্তবায়নের জন্য তখন বলা হয়েছিল যে এটি একটি পরিকল্পনা গ্রহণ করে উপর লেভেলে পাঠানো হয়েছে, সেখান থেকে অনুমতি আসলে করা হবে। কিন্তু কয়েক বছর থেকে সেই অনুমতির কোনো বিষয়টা আমাদের কাছে কোনো তথ্য নাই। এর আগে আইনজীবীরা জানিয়েছিলেন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুম, শিশু পার্ক এবং একটি মার্কেট সরিয়ে নিতে হতে পারে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। টেলিভিশন চ্যানেলের জনপ্রিয়তা মূল্যায়ন জরিপ টিআরপি নিয়ে অনেক অসঙ্গতি অনিয়ম আছে বলে মনে করছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান এভাবে জনপ্রিয়তা যাচাই বাছাই করতে পারে না। এজন্য আগামী সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করার কথাও জানান তথ্যমন্ত্রী। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওটিটি মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন ও বিভিন্ন কন্টেন্ট প্রদর্শনী তদারকি কমিটি করা হয়েছে বলেও জানান মন্ত্রী। বড়দিন উপলক্ষে গির্জাগুলোকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজধানীর সেন্ট মেরিস ক্যাথিড্রাল গির্জা পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বড়দিনের অনুষ্ঠান উপলক্ষে কোনো সন্ত্রাসী হামলার হুমকি নাই। বড়দিনের আয়োজন ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে নিরাপত্তার কোনো কমতি নেই বলে উল্লেখ করেন তিনি। এরপর অসাম্প্রদায়িক বাংলাদেশ, সর্বধর্মীয় সহাবস্থান নিশ্চিত ও করোনা মহামারী থেকে যেন মানুষ নিস্তার পায় তার জন্য শুরু হয় প্রার্থনা। প্রতিটা গির্জার আশেপাশে সাদা পোশাকে আমাদের যে ডিএমপির পুলিশ আছে, এটা পাশাপাশি সিটিএসবি থেকেও নিরাপত্তার জন্য সাদা পোশাকে লোক নিয়োগ করা হয়েছে। সেখানে পেট্রোলিং করার জন্য আমাদের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। রংপুরে চুরির অভিযোগ এনে নির্যাতনের পর প্রতিবন্ধী অটো চালকের মৃত্যুর ঘটনায় পুলিশ কনস্টেবল হাসান আলী ও স্ত্রীর সাথীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে হত্যা মামলা না নিয়ে আত্মহত্যার প্ররোচনা মামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আলী হায়দার রোহানির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। দুপুরে অভিযুক্ত পুলিশ কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আদালতে হাজির করা হয়, তবে তাদের রিমান্ড বা জামিন আবেদন করা হয়নি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলে এলাহির আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বজন ও এলাকাবাসী জানায়, চুরির অভিযোগ এনে প্রতিবন্ধী অটোচালক নাজমুল ইসলামকে নির্যাতন করে পুলিশ ট্রেনিং সেন্টারের কনস্টেবল হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম। বুধবার তাদের ঘরের সিলিংয়ে ঝুলন্ত নাজমুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দিনভর বিক্ষোভ করে এলাকাবাসী। রাতে হাসান আলী ও সাথীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করে পুলিশ।
এতে ক্ষুব্ধ এলাকাবাসী রংপুর লালমনিরহাট সড়ক অবরোধ করে। পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় অন্তত 20 জন। কাদের আছে কাদের আসতে দেয় না, ওদের কায়ও আসতে দেয় না। আমাকে একটা গরিব মানুষ, প্রতিবন্ধী মানুষ, ভিক্ষা না করে রিকশা চলে খায়, তা কিভাবে অমানবিকভাবে হত্যা করলো? এই বাচ্চাটার বাবার হত্যার বিচার চাই আমরা। আমরা সুস্থ মতন বিচার চাই। পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি, পুলিশ সদস্য হলেও এবং তার স্ত্রীকে সহ আমরা অ্যারেস্ট করেছি। তাদেরকে আমরা জেলখানায় প্রেরণ করেছি। মামলা তদন্ত চলছে। দোষীদের দ্রুত শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথকে অব্যাহতি দিয়ে পুলিশের করা মাদক মামলায় র্যাবের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছে পুলিশ। দুপুর 1টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে মামলার বাদী এএসআই শফিকুল ইসলাম এই নারাজি পিটিশন দেন। বাদীর পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ জাকারিয়া। গত 13 ডিসেম্বর পুলিশের করা মাদক মামলার তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল র্যাব। শুনানি শেষে শিপ্রা দেবনাথের আইনজীবী অ্যাডভোকেট অরূপ বড়ুয়া তপু জানান, চূড়ান্ত প্রতিবেদন ও নারাজি পিটিশন দিয়ে শুনানি হয়েছে। আদালত পরবর্তী ধার্য তারিখ আদেশের জন্য রেখে শিপ্রা দেবনাথের জামিন স্থায়ী করেছেন। তৃতীয় দিনে গড়ালো সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট। এই কর্মসূচির কারণে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী কোনো যানবাহন চলছে না পুরো বিভাগে। পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পরিবহন মালিক ও শ্রমিকরা এই ধর্মঘটের ডাক দেয়। এদিকে সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট প্রত্যাহার করেছে। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পুঁজিবাজার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না, বিএসইসি চেয়ারম্যানের হুঁশিয়ারি। হোয়াইট হাউস ছাড়ার আগে এবার 3 মহারথীকে ক্ষমা ট্রাম্পের, নিজেও নিতে পারেন দায় মুক্তি। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। 57 বছরে পদার্পণ করছে বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন বিটিভি। রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে সংবাদ সম্মেলনে জানানো হয় 25 ডিসেম্বর 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হবে। বদলে যাবে, বদলে দিবে, এই স্লোগানে বিটিভিকে আরও গণমুখী করার পরিকল্পনা গ্রহণের কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। করোনা মহামারী মাথায় রেখে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করবে বিটিভি। 1964 সালের 25 ডিসেম্বর যাত্রা করে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, পটুয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আখমদ জাহাঙ্গীর হোসাইন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুঃসময়ে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় তার অবদান জাতি স্মরণ রাখবে। বিধি আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এবারে ফিরে দেখা 2020। মহামারীর বছরে রাজনীতির মাঠ বেশিরভাগ সময়ই ছিল নিরুত্তাপ। বেশ কয়েকটি উপনির্বাচন এবং ঢাকার একটি উপনির্বাচন ঘিরে যানবাহনে আগুনের ঘটনা ভীতি ছড়িয়েছে। বছরের শেষ দিকে বিজয়ের মাসে কয়েকটি ইসলামী দলের নেতাদের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয় রাজপথ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় ইস্যুতে গঠনমূলক আলোচনা এড়িয়ে বছর জুড়ে রাজনীতিকরা পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গেছেন। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2020 করোনার থাবায় নিরুত্তাপ রাজনীতির একটি বছর। খালেদা জিয়ার মুক্তি ছিল বিএনপির মূল দাবি। মার্চে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে নির্বাহী আদেশে বেশ কিছু শর্তে জামিনে মুক্তি পান খালেদা জিয়া। শুদ্ধি অভিযানে বিতর্কিত ব্যক্তিদের অপরাধ সামনে আসে। দলের ভেতর শুদ্ধি অভিযান চালায় আওয়ামী লীগ। সহযোগী সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে বহু যাচাই বাছাইয়ে। পরীক্ষিত নেতা কর্মীরা আছেন কিনা সেটা দেখব। করোনাকালে লকডাউনের সময় রাজনৈতিক দলগুলো মানুষের পাশে দাঁড়ায়।
তবে রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ইস্যু, বিশেষ করে করোনাকালীন স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই আড়ালে ছিল বলে মনে করছেন এই বিশ্লেষক। সরকারি দল যেটা বলবে, বিরোধী দল এটাকে বিরোধিতা করবেই, কিন্তু পাবলিক হেলথের যে সমস্যাটা, এই সমস্যাটা নিয়ে রাজনৈতিক কোনো কনস্ট্রাকটিভ বা গঠনমূলক বিতর্ক আমি পড়িনি। বছর জুড়ে বিভিন্ন ইস্যুতে ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে গেছেন। বিএনপি তাদের চিরাচল সন্ত্রাসী পন্থা পরিহার করতে পারে, তাদের নির্লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে সন্ত্রাসী গতকাল রাজধানীতে নাশকতা চালায়। কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সেই ওল্ড গেম। বছর জুড়ে বেশ কয়েকটি উপনির্বাচনও হয়ে গেছে, তবে ঢাকার একটি উপনির্বাচনের দিন আবারও আগুন সন্ত্রাস ভীতি ছড়িয়েছে। আমরা ধারণা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে বোধহয় শেষ হয়ে গেল, আগুন সন্ত্রাস, বাস পোড়ানো। হ্যাঁ, আমার মনে হয় যে এটা বোধহয় আমরা আর দেখতে পাবো না, কিন্তু আমরা এই উপনির্বাচনের পরে সেটা দেখতে পেলাম। এই সিদ্ধান্তে এখনও আসতে পারছি না যে বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত হলো। আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। বিজয়ের মাসে মামুনুল ফয়জুলদের ভাস্কর্য বিরোধী আস্ফালনের প্রতিবাদে উত্তাল হয় সারা দেশ। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। মাঠে নামে প্রগতিশীল রাজনৈতিক দলগুলো। মানবতার গতিকে স্তব্ধ করে দেওয়ার অপপ্রয়াস। এরই মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের দুঃসাহস দেখায় মৌলবাদীরা। ফুঁসে ওঠে বাংলাদেশ। ধর্মকে পুঁজি করে রাজনীতি করছেন, আমরা সবই জানি, সবই বুঝি। মৌলবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ অবস্থানে 2020-এর রাজনীতির শেষ অঙ্ক। আজ পর্যন্ত কোনো ভাস্কর্য নিয়ে কথা হয় নাই। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজি বাজার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না বলে সতর্ক করলেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াতুল ইসলাম। বলেছেন, আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই পুঁজিবাজারে টেকসই ভিতের উপর দাঁড়াবে। বৃহস্পতিবার এক সেমিনারে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান বলেন, শক্ত মৌলভিত্তির বড় বড় আরও কিছু প্রতিষ্ঠান আইপিওতে এলে বাজারের গভীরতা বাড়বে, দুষ্টচক্র তখন কারসাজি করতে পারবে না। ক্যাপিটাল মার্কেটের সাস্টেনেবিলিটি নেওয়ার ভয় নাই, এটা সময়টা খুব বেশি দিন লাগবে না। আশা করি 3 থেকে 6 মাসের মধ্যে আপনারা ফিল করবেন যে বড় বড় শক্তি এসে যদি এখানে খেলতে চায় সেটা হয়তো আর পারবে না, এবং আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব, আমরা আরও আইপিও দিব। ঠাকুরগাঁওয়ে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের 184তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখাটি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সর্বাধুনিক ব্যাংকিং পরিষেবা নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংক এই এলাকায় উন্নয়নের সহযোগী হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল করিম, SM জাফর, শাব্বির আহমেদ, মোহাম্মদ শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারি এবং মাহমুদুর রহমান। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। ঢাকার প্রগতি সরণি ও চট্টগ্রামের মিরসরাইতে SIBL এর 166 ও 167তম শাখার উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে শাখা দুটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, সিরাজুল হক ও শামসুল হক। এছাড়া কোম্পানির সচিব আব্দুল হান্নান খান সহ ব্যাংকের প্রগতি সরণি ও বড় দারোগার হাট শাখার ব্যবস্থাপক, গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে হয়ে গেল গীতিনাট্য ইতিহাস কথা কও। এ ভূখণ্ডের স্বাধীনতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই সংগ্রামের কাহিনী অবলম্বনে মাহমুদ সেলিম রচিত নাজমুল ইসলামের নির্দেশনায় এই গীতিনাট্য পরিবেশিত হয়। বিকেলে স্থানীয় শেখ মনি মিলনায়তনে গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। উদীচী শিল্পীদের পরিবেশিত এই গীতিনাট্যে ছিল প্রাচীন বঙ্গ, সমতট, হরিকেল, রাড়ো ও বরেন্দ্র জনপদের গল্প।
আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশেও করোনার নতুন ধরন, সংক্রমণের প্রভাব নেই পর্যবেক্ষণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল। জাতীয় মর্যাদা রক্ষায় আত্মনিয়োগ করতে হবে নবীন সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী। নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আর্থিক অনিয়মিতের অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত প্রেস ব্রিফিংয়ে সুইস। আহমদ শফির জীবনের শেষ 3 দিন নিয়ে গ্রন্থ প্রকাশ, হত্যার অভিযোগ মামলা নিজস্ব গতিতে চলবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিদ্যুৎ খাতের অগ্রগতি ভারত পাকিস্তানের চেয়ে বেশি বলছেন বিশেষজ্ঞরা, পারমাণবিক প্রকল্প বাড়ানোর তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 করে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21 পরের সংবাদ রাতে 1টায়। দেখা আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।